টিভিএন 24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন টিভিএন অ্যানালিসিস অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রানা আহমেদ। সুপ্রিয় দর্শক, আপনারা এই মুহূর্তে যারা ঘরে টেলিভিশন সেটের সামনে বসে এই অনুষ্ঠানটি দেখছেন কিংবা আর একটু পরে টেলিভিশন সেটের সামনে বসে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি উপভোগ করবেন, কিংবা এই মুহূর্তে যারা ফেসবুক লাইভে ঢুকেছেন অথবা আরেকটু পরে ফেসবুক লাইভে ঢুকবেন, কিংবা আরও পরে সময় সুযোগ মতো যারা ইউটিউবে অনুষ্ঠানটি দেখবেন, তাদেরকেও আগাম স্বাগত জানিয়ে রাখি। সুপ্রিয় দর্শক, আজকে আমরা ইমিগ্রেশন নিয়ে কথা বলবো। ইমিগ্রেশন নিয়ে আসলে চতুর্দিকে একটা ভীতিকর অবস্থা সৃষ্টি হয়েছে। মূলত সেই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে চাই। আজকে যে বিষয়টি আমরা আলোচনার জন্য নির্ধারণ করেছি, যে সেটা আপনারাও ইতোমধ্যে হয়তো জেনেছেন, যে আমেরিকার ভিসা কারা পাবেন না, অর্থাৎ যেটা আমরা গতকালকেই সেই নিউজটা দেখেছি, কারা আমেরিকার ভিসা পাবেন না, এবং একই সাথে F1 ভিসার আবেদন প্রত্যাখ্যান সহ ৬,০০০ আন্তর্জাতিক স্টুডেন্ট বা শিক্ষার্থীর ভিসা বাতিল করেছে আমেরিকা। কেন করেছে, কেন বিষয়টি নিয়ে আমরা কথা বলবো, এবং যদি হাতে সময় থাকে তাহলে যে অভিবাসন সুবিধার আবেদনে বিবেচনাযোগ্য ডিসক্রিশনারি যে বিষয়গুলো আছে সেটা নিয়েও আমরা কথা বলার চেষ্টা করব যদি সময় হাতে থাকে। সুপ্রিয় দর্শক, এর বাইরেও আপনাদের ইমিগ্রেশন সংক্রান্ত তো নানান প্রশ্ন থাকবেই, থাকাটাই স্বাভাবিক। সেই প্রশ্নগুলো করবার জন্য আমাদের টেলিভিশন স্ক্রিনে যে টেলিফোন নম্বরটি ভেসে উঠেছে, তারপরেও আমি বলে দিচ্ছি 646-307-9828 এই নম্বরে ফোন করতে পারেন, কিংবা যাদের ফোন করতে একান্তই অসুবিধা হয় তারা আমাদের ফেসবুকেও প্রশ্ন রাখতে পারেন। আমরা সবগুলো প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করব, এবং ইত্যকার এই সমস্ত বিষয়ে আলোচনা করবার জন্য আমাদের স্টুডিওর সঙ্গে সংযুক্ত হয়েছেন আমাদের সকলের প্রিয়জন, প্রিয় মানুষ, প্রিয় মুখ, প্রিয় অ্যাটর্নি অশোক কে কর্মকার। অ্যাটর্নি অশোক কে কর্মকার, আপনাকে স্বাগত। ধন্যবাদ রানা ভাই, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। শুভ সন্ধ্যা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, সারাদিনের কর্মব্যস্ততা উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। এবং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় যে আমরা খেয়াল করেছি বা দেখছি, যে এখানে মানে আমেরিকাতে অনেক লোকেই যারা আবেদন করছে তাদেরকে আমেরিকা বিরোধী মনোভাব বা কর্মকাণ্ড থাকলে তাদেরকে ভিসা দেওয়া হচ্ছে না, বা বন্ধ রাখা হচ্ছে, বা বাতিল করা হচ্ছে। এই ধরনের একটি বিষয় আমরা লক্ষ্য করছি। তো আপনার কাছে প্রথমেই যে বিষয়টি নিয়ে জানতে চাইব, যে কেন এই আমেরিকা বিরোধী মনোভাব বা কর্মকাণ্ড ভিসার পথে বাধা হচ্ছে? দ্বিতীয়ত, কোন কোন কর্মকাণ্ড আমেরিকা বিরোধী কর্মকাণ্ড হিসেবে ধরা হচ্ছে? ইউএসসিআইএস বা ইউএস এমবাসি কীভাবে এই সমস্ত কর্মকাণ্ড প্রমাণ করবে যে এটা বাধা হয়ে দাঁড়াচ্ছে? এবং সর্বশেষ যে প্রশ্নটি আপনার কাছে করতে চাই সেটি হচ্ছে যে ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট আইএনের কোন কোন সেকশন বা ধারার বলে এই ভিসা প্রত্যাখ্যান করা হচ্ছে? অ্যাটর্নি অশোক কে কর্মকার। ধন্যবাদ আপনাকে, দর্শক শ্রোতা সবাইকে ধন্যবাদ। আমাদের এই সময় আমরা যখন আলোচনা চালাচ্ছি, খুব ভালো সময় না। আমরা প্রত্যেকটা সময় যখন খবর নিয়ে যাচ্ছি, নতুন কোনো ভালো আশার খবর না, সবসময় একটা নিরাশার খবর দিয়ে আমরা যাচ্ছি, যে কিভাবে আমাদের সমস্ত ভিসা যে প্রসেসিং চলছে, স্টেট ডিপার্টমেন্ট যেটা করছে, স্টুডেন্ট ভিসা বলুন, ভিজিট ভিসা বলুন, অন্যান্য ভিসা যেগুলো আছে সেগুলো সবগুলোতেই আমাদের কিন্তু একটা প্রবলেম, যেটা বলি আমরা, নতুন নতুন রেস্ট্রিকশন আরোপ করা হচ্ছে, নতুন কন্ডিশন আরোপ করা হচ্ছে। এবং এটা আমাদের সবচেয়ে বড় জিনিস হলো যে এটা কি আমরা অ্যাভয়েড করতে পারি কিনা? ইয়েস এন্ড নো। মূল ঘটনাটা হলো যে স্টেট ডিপার্টমেন্ট বা ইউএস গভর্নমেন্ট যেটা করেছে, ভিসা প্রদানের ক্ষেত্রে যে ক্ষমতা, সেটা কনসুলেটে রয়ে গেছে। সবচেয়ে বড় ক্ষমতা বলা যায় যাকে, যে কনসুলেট ইচ্ছে করলেই আপনাকে তাদের ডিসক্রিপশনারি যে ক্ষমতা আছে তার সে কারণে কাউকে ভিসা প্রদান করতেও পারে, এবং কোনো কোনো কারণে কাউকে ভিসা নাও দিতে পারে। প্রশ্নটা হলো যে আমরা এটাকে বলি প্রায় সময় ডিসক্রিপশন। তার মানে যাচ্ছে আপনি যদি অন্যান্য সমস্ত কন্ডিশনগুলো যদি আপনি স্যাটিসফাই করেন, তারপরও কিন্তু আপনাকে হয়তো দেখা যাবে যে আপনি কোনো কোনো কারণে আপনাকে ভিসা দেওয়া হচ্ছে না। বিশেষ করে F1 বা স্টুডেন্ট ভিসার ক্ষেত্রে যে রেস্ট্রিকশন আরোপ করা হচ্ছে, সেটা মূলত বলা হচ্ছে যে আপনাকে যদি দেখা যায় আপনি আমেরিকান কালচার, আমেরিকান যে ভ্যালুজ, ইনস্টিটিউশন, গভর্নমেন্ট এর বিরুদ্ধে আপনার কোনো অবস্থান আছে কিনা।
আপনি এদেশের যারা ঘোষিত যে সব টেররিস্টিক অর্গানাইজেশন গুলো আছে তাদের প্রতি আপনি কোনো সময়ই কোনোভাবে কোনো মনোভাব পক্ষে মনোভাব পোষণ করেছেন কিনা। তো এগুলো আসলে খুব ব্রড। এই ব্রড যে ধারণাগুলো এখন নিয়ে আসা হচ্ছে, এটার পিছনে অনেক কারণ আছে। আপনারা জানেন যে প্রথমত হলো অ্যান্টাইসেমিটিজম যেভাবে বেড়েছিল বিভিন্ন ক্যাম্পাসে, যেটা মনে করা হচ্ছে বর্তমান গভর্নমেন্ট, এবং যারা বাইরের যারা স্টুডেন্ট তাদের মূলত এসে কথা ছিল তাদের পড়াশোনা করার কথা, কিন্তু এরা সোশ্যাল মুভমেন্ট, এখানে পলিটিক্যাল মুভমেন্টে অংশ নিয়েছে। এদের ধারণা, যদিও ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট অনুসারে I do not see any problem, because ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট অনুসারে যে কোনো আমেরিকান সয়েলে যারাই থাকবে তারা তাদের বক্তব্য রাখার ক্ষেত্রে তাদের অবশ্যই অধিকার আছে। কিন্তু সমস্যাটা হলো যে কেউ যদি এখানে থাকে তার যেমন বলার অধিকার আছে, এবং সরকার কিন্তু বা প্রশাসনের একটা ইমিগ্রেশন আইন অনুসারে সে এক ধরনের তাদের অধিকার রয়ে গেছে বা তার ক্ষমতা রয়ে গেছে যে যাদেরকে তারা পারসিভ করবে যে আমেরিকান ভ্যালুজের বিপক্ষে, তাদেরকে তারা ভিসা প্রদান থেকে বিরত থাকতে পারে। আপনি দেখছেন যে বিভিন্ন ইনস্টিটিউশন, হার্ভার্ড ইউনিভার্সিটি, কলম্বিয়া, পেন ইউনিভার্সিটি, বিভিন্ন বড় বড় যেসব আইভি লীগের অনেক যে প্রতিষ্ঠানগুলো, তাদের বিরুদ্ধে কিন্তু সরকারের একই অভিযোগ, এবং তারা সবাই কম বেশি সেটল করেছেন। অনেকেই মনে করেছিলেন যে তারা জিততে পারবেন, তারা শু করেছেন, কিন্তু আলটিমেটলি তারা কিন্তু বাউ করেছেন বলা যায়। তার কারণে সরকারের বা অ্যাডমিনিস্ট্রেশন যে সুইপিং পাওয়ার রয়ে গেছে, যে কোনো ব্যাপারে, যেমন তাদের ক্ষেত্রে তাদের যে রিসার্চের যে অ্যামাউন্ট গুলো আছে সেগুলো কিন্তু তারা বন্ধ করে দিতে পারছে। তো এইসব কারণে দেখা যায় যে একটা অ্যাডমিনিস্ট্রেশন যদি তাদের ডিটারমিন করে, বিশেষ করে ইমিগ্রেশনের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় হলো এজেন্সি ক্ষমতাটা হলো বড়। এজেন্সি ইউএসসিএস আমরা বলি, ডিএইচএস এবং স্টেট ডিপার্টমেন্ট তাদেরও। তো তাদের যে সুইপিং পাওয়ার আছে সেই পাওয়ারে কিন্তু তারা সেগুলো করে যাচ্ছে। কাজে এই কারণে এবার অনেক ভিসা, প্রায় 6 লক্ষ ভিসা, ইউএস স্টুডেন্ট ভিসা কিন্তু বাতিল করা হয়েছে। বাতিল করা মানে হলো যারা পেয়েছিল তাদের বাতিল করে দেওয়া হয়েছে, এবং অনেকেই মনে করছেন এবার প্রায় 40% স্টুডেন্ট ভিসা এনরোলমেন্ট হবে। তার কারণ হলো কম 40% কম ভিসা এখানে পাবে। তো এসব কারণে যাদেরকে মানে ব্যাপারে আমাদের যারা এদেশে আসার জন্য চান স্টুডেন্ট হিসেবে, তাদের ব্যাপারে বক্তব্য হলো যে তাদের যে সোশ্যাল মিডিয়া আছে, যেমন ফেসবুক, আপনার টুইটার অথবা অন্য কোনো টিকটক থেকে শুরু করে যেসব সোশ্যাল মিডিয়া, যেসব প্ল্যাটফর্ম আপনারা ব্যবহার করেন, সেইগুলোতে কিন্তু প্রত্যেকে তারা খুব লক্ষ্য রাখবে, এবং তাদেরকে আপনাদের পাবলিক সেটিং এ করতে হবে বলেছে। পাবলিক সেটিং মানে হলো যে এভরিথিং ইউ সেড বিফোর দে ক্যান সি দ্যাট। এবং অনেকেই হয়তো মনে করেছেন যে আমি আগে যা বলেছি আমি তাকে এটা ব্লক করে রাখবো, অথবা তাকে লিমিটেড অ্যাক্সেস দেবো, রেস্ট্রিক্টেড অ্যাক্সেস। তখন সেটাকেও তারা ধরে নেওয়া হবে যে আপনি আসলে হাইড করছেন আপনার অবস্থান। তো দ্যাট ইজ টেরেবল। অনেকের জন্য এটা হয়তো ফ্রি যে কথাবার্তা যারা বলতেন বা বলার চেষ্টা করেছেন, আমরা সবাই আমাদের মন খুলে কথাবার্তা বলি সোশ্যাল মিডিয়ায়। তবে এই মুহূর্তে যারা আমেরিকাতে আসতে চান তাদের জন্য যেসব ক্ষেত্রে আমেরিকান বর্তমান প্রশাসন যেসব ক্ষেত্রে মনে করেন যেটা আমেরিকান কালচার এবং ভ্যালুজের বিপক্ষে, ইটস ভেরি ব্রড। অ্যাগেইন আমরা আমেরিকান যদি বলি ভ্যালুজের একটাও আছে, সেটা হলো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইট, যেটি ইউ ক্যান স্পিক ইউর মাইন্ড। তো সেটা যদি ধরা যায় তাহলে কিন্তু যে যাই বলুক তার বলার অধিকার আছে। অন্যান্য জায়গায় যদি আপনার অন্য সমস্ত কন্ডিশন আপনি ফুলফিল করেন তাহলে সেক্ষেত্রে কোনো সমস্যা থাকার কথা না। কিন্তু সুতরাং যারা ভিসার ক্ষেত্রে অ্যাপ্লাই করবেন, ভিসা পেতে চান, তাদের কিন্তু মনে রাখতে হবে যে আপনার সোশ্যাল মিডিয়া থেকে এভরিথিং ইউ ডু, প্রত্যেকটাকে বিচার করার ক্ষেত্রে আপনার ভিসার ক্ষেত্রে কিন্তু করা যাবে। আপনি যে কথাগুলো বললেন সেটা বুঝলাম, কিন্তু আমরা তো জানি আমেরিকা একটা উদার গণতান্ত্রিক দেশ, এখানে বাক স্বাধীনতা আছে প্রচুর পরিমাণে। তো সেক্ষেত্রে এবং আমরা যদি আমেরিকার ইমিগ্রেশন অ্যান্ড ন্যাশনালিটি অ্যাক্ট আইএনের যদি সেকশনগুলো দেখি, সেই সেকশনের যদি 212(a)(3) ক্লজে যদি আমরা সিকিউরিটি অ্যান্ড রিলেটেড গ্রাউন্ডসে যদি আমরা দেখি, সেখানে বলা হচ্ছে যে যদি কেউ আমেরিকার বিরুদ্ধে গুপ্তচর বৃত্তি
ধ্বংসাত্মক কাজ বা অবৈধ কার্যকলাপে জড়িত থাকে তাহলে সে ভিসার অযোগ্য হবে। এরকম আরও 212(a)(3)(b), 212(a)(3)(c) এই ধরনের আরও ফরেন পলিসি, গ্রাউন্ড, টেররিস্ট অ্যাক্টিভিটিস এগুলোর উপর দিয়ে আছে। তারা হয়তো খুব গুরুতর অপরাধের কারণে ভিসার জন্য অযোগ্য হবে। কিন্তু আপনি সোশ্যাল মিডিয়াতে হয়তো আমি একটু সমালোচনা করলাম, কোনো একটা বিষয়ে সমালোচনা করলাম, বা কতগুলো বিশ্ববিদ্যালয়ের কথা আপনি উল্লেখ করলেন, তারা তো এই ধরনের যে অ্যাক্টিভিটিস, যেটা আমরা সেকশন 212(a)(3)(a)(b)(c) যে কথাগুলো, এই ধরনের তো অপরাধ ছিল না। তারপরেও তাদেরকে কেন বহিষ্কার করা হচ্ছে বা ভিসা বাতিল করা হচ্ছে, বা এই 6,000 শিক্ষার্থীকে, আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভিসাই বা কেন বাতিল করা হচ্ছে, বা নতুন করে যারা আসবে তাদের এই সোশ্যাল মিডিয়া একদম চেক করে তারপরে ভিসা কেন দেওয়া হবে, যেহেতু এটা উদার গণতান্ত্রিক দেশ, বাক স্বাধীনতার দেশ। এক্ষেত্রে একজন আইন বিশেষজ্ঞ হিসেবে এবং ইমিগ্রান্ট লয়ার হিসেবে আপনার কি মতামত? প্রথমত হলো যে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন আমি কি এটা সমর্থন করি কিনা, আমি অবশ্যই বলবো না। আমরা যেটা গণতান্ত্রিক দেশ, উদার গণতান্ত্রিক দেশ, কিন্তু আইনগতভাবে আমি আইনের বিশ্লেষক হিসেবে আমি বলছি, প্রথমত হলো আইন অনুসারে যারা আমেরিকায় আসতে চায়, যাদেরকে আমরা বলতাম নন সিটিজেন অথবা এলিয়েন, আপনি যেভাবেই দেখেন না কেন আইন অনুসারে এলিয়েন বলা হয়, কিন্তু আপনারা জানেন প্রিভিয়াস অ্যাডমিনিস্ট্রেশন আন্ডারে নন সিটিজেন কথাটা আমরা ব্যবহার করতাম। এনিওয়ে, হুইভার ইট ইজ, তারা কিন্তু নট অ্যাট পার উইথ দ্য আমেরিকান সিটিজেন্স। সুতরাং যে আইন, যে সমস্ত কিছু আপনার অ্যাপ্লিকেবল ফর আমেরিকান সিটিজেন্স, নট অ্যাপ্লিকেবল টু নন সিটিজেন, পার্টিকুলারলি যারা আসতে চান। কিন্তু ওয়ান্স ইউ আর অন দ্য আমেরিকান সয়েল, ইউজুয়ালি আমাদের ধারণা আছে যে আপনি সমস্ত রকম আমেরিকান সয়েলে থাকা অবস্থায় আপনার কোনো বক্তব্যের জন্য আপনাকে কেউ মানে কোনো ডিন্যাচারালাইজেশন বা আপনি কোনো পানিশ হতে পারেন না। ফ্রি স্পিচের অনেক লিমিটেশন, সাম লিমিটেশনস আছে, বাট উই আর নট গোয়িং ইনটু দিস। কিন্তু ভিসার ব্যাপারে, কথাটা হলো ভিসার ব্যাপারে আমাদের এখানে খুব একটা সূক্ষ্ম বিশ্লেষণ রয়ে গেছে। সেটা হলো আপনি ভিসা নিয়ে যখন এসছেন স্টুডেন্ট হিসেবে, আপনি যে ব্যাখ্যাটা করা হচ্ছে এখন, আমি সেটাকে বলছি যে সেই ব্যাখ্যার সাথে আমি একমত যে না, সেটা অবশ্যই আছে, কিন্তু সে ব্যাখ্যা যেটা দেওয়া হচ্ছে সেটা হলো এরকম যে ওয়ান্স ইউ আর হিয়ার অ্যাজ এ স্টুডেন্ট, ইউ আর সাপোজ টু স্টাডি, ইউ আর নট টু বি পার্ট অফ এনি অ্যান্টি আমেরিকান যে ভ্যালুস। এই অ্যান্টি আমেরিকান ভ্যালুজের ব্যাখ্যা কিন্তু বিভিন্নভাবে দেওয়া যায়। আমেরিকান ভ্যালুজ হলো আপনি ফ্রি স্পিচ, আমেরিকান ভ্যালুজ হলো গণতান্ত্রিক একটা ব্যবস্থা। তাদের এখনকার যে বর্তমান অবস্থা, যেটাকে বলা হচ্ছে, যেটাকে বোঝানো হচ্ছে, সেটা হলো যে আপনি এমন কোনো সংগঠনের সমর্থন করছেন যে সংগঠন আমেরিকার বিরুদ্ধে, অথবা তারা কোনো গণতান্ত্রিক ভ্যালুজের পক্ষে না। তো সে কারণে সেটাকে একটু ব্রড করে দিয়ে, সেখানে আপনার মতামত, যদিও আপনার মতামত ব্যক্ত করার অধিকার আপনার রয়ে গেছে, কিন্তু আপনার মতামত ব্যক্ত করলে সেটা যদি আমেরিকান ধরে নেওয়া হয়, পারসিভ করা হয় যে আমেরিকান ভ্যালুজের বিপক্ষে, তাহলে আপনার ভিসা বাতিল করতে পারে। সুতরাং দে আর নট পানিশিং ইউ ফর দ্য ফ্রি স্পিচ, কিন্তু তারা ধরে নেওয়া হবে যে আপনার সমর্থন রয়ে গেছে আমেরিকান ভ্যালুজের বিপক্ষে। একটু আমরা বলতে পারি যে অনেকটাই একটা ব্যালেন্স আছে, সূক্ষ্ম ব্যালেন্স রয়ে গেছে এখানে। সুতরাং এটা বলা মুশকিল যে কখন কোনটাকে ধরা যাবে। বর্তমান সরকারের ক্ষেত্রে যদি যেটা বর্তমান প্রশাসন যেটা মনে করে অ্যান্টাই সেমিটিক, অথবা গাজায় আপনি যদি হামাসের পক্ষে অথবা প্যালেস্টাইনের পক্ষে, আপনি বলবেন প্যালেস্টাইনের পক্ষে, তারা ব্যাখ্যা হতে পারে যে হামাসের পক্ষে, কারণ হলো হামাস এবং ইসরায়েল এখন মূলত তারা যুদ্ধরত। কাজে আপনি ইসরায়েলের বিপক্ষে বলা মানে হলে ধরে নেওয়া আছে আপনি হামাসের পক্ষে বলা। হামাস যেহেতু টেররিস্টিক অর্গানাইজেশন, ধরেন আমেরিকায় ডিক্লেয়ার টেররিস্ট অর্গানাইজেশন, সুতরাং আপনাকে ব্যাখ্যা করার অবকাশ রয়ে গেছে ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ যে ইউ আর অ্যান্টাই আমেরিকান বিকজ হামাসের পক্ষে, হামাস একটা টেররিস্ট অর্গানাইজেশন। এই যে একটা পর একটা অনুমান করা হচ্ছে, সেটাই হলো একটু বিপজ্জনক। যারা কিনা ফ্রি স্পিচ বলেন, ফ্রি স্পিচ আপনি দিচ্ছেন, কিন্তু আপনার মতামতটাকে ব্যাখ্যা করা হচ্ছে যে আপনি ultimately not in favor of Palestine but in favor of Hamas. That is the thing, that is the explanation here.
তার মানে আপনার এই বক্তব্য থেকে যেটুকুন বোঝা যাচ্ছে সারমর্ম যদি আমরা বলি যে ইংরেজিতে একটা কথা আছে যে প্রিকশন ইজ বেটার দেন কিওর, তাই না? তো সেই ক্ষেত্রে যে আপনাকে আমি আমার দেশে আসতে দেব, আসার পরেই আপনি হয়তো ওই সেকশন 212 যে সমস্ত বড় বড় অপরাধ নয়, এটার থেকেই আসার পরে হয়তো শুরু করে দেবেন মানে অনৈতিক বা যে সমস্ত অর্গানাইজেশনগুলো আমেরিকার স্বাধীনতা, সার্বভৌমত্ব বা স্বার্থের পরিপন্থীর কাছে জড়িত আছে তাদের সঙ্গে মিশবেন, মিশে একটা অরাজক পরিস্থিতির সৃষ্টি করবেন, যাতে সেটা না হয় আগে থেকে আমরা যাচাই বাছাই করে এখানে ঢুকাতে চাই। এটাই হলো মূল কথা। যে এই ভিসার এর সাথে একটা যুক্ত আর একটা পয়েন্ট রয়ে গেছে, সেটা কিন্তু আরো বিপজ্জনক। সেটা হলো যদি আপনি ভিসা পেয়েও থাকেন, এই যে রিভোকেশনের কথা দেখছেন, একটু রিভোকেশন শুধুমাত্র কিন্তু আগে দেখা হয়নি। আগে মনে করেন 1 বছর 2 বছর আগে কেউ এসেছিল আমেরিকাতে ভিসা নিয়ে, তারা পড়াশোনা করছিল, এখন তাদের রিভোকেশনটা কেন হচ্ছে? সে কোনো হয়তো এখানে কোনো কিছুতে জড়িত ছিল। They can go back and they can see that whether you were involved in any kind of activities like that. তাহলে আপনি পিছনে গিয়ে দেখবে যে হ্যাঁ, আপনি তো আগে ছিলেন। তো আমরা আপনাকে এখন যেটা নতুন ব্যাখ্যা এসছে সেটা হলো এরকম যে যদি দেখা যায়, বিশ্লেষণ করা যায় যে ওই সময় যে কাজ আপনি করেছেন সেই কাজটা যদি এখনো করতেন, এখন করলে আমরা যে অবস্থান নিয়েছি সেটা আমরা আপনাকে ভিসা দিতাম না। সুতরাং আপনার যে ভিসা আমরা দিয়েছিলাম আগে, সেই ভিসা আমরা এখন বাতিল করে দিলাম, বিকজ এখন হলে আপনি সেই ভিসা পেতেন না এবং আপনার ওরকম করা উচিত ছিল। ইটস লাইক গোয়িং ব্যাক, রেট্রোস্পেক্টিভ এফেক্ট বলা যেতে পারে। আমরা সাধারণত লয়ের ক্ষেত্রে হয় না, কিন্তু এক্ষেত্রে কিন্তু অসম্ভব। ইমিগ্রেশন লয়ের ক্ষেত্রে কিন্তু অনেক রেট্রোস্পেক্টিভ এফেক্ট বিভিন্নভাবে এসে যায়, বিকজ আপনি যখন গ্রিন কার্ড আপনি পেয়ে গেছেন, তারপরে আবিষ্কার করা হলো যে আপনি কোনো এক সময় লাই করেছিলেন, দে ক্যান টেক অ্যাওয়ে ইওর গ্রিন কার্ড, এমনকি সিটিজেনশিপও কিন্তু নেওয়া যেতে পারে যে ফ্রডের ভিত্তিতে আপনি কিছু করে থাকেন। সুতরাং ফ্রড কোনটাকে ফ্রড বলা হবে তার উপরে নির্ভর করছে বা ডেফিনেশনের উপরে। ধন্যবাদ। তার মানে হচ্ছে যে এই যে 6000 আন্তর্জাতিক শিক্ষার্থী বা স্টুডেন্টের যে ভিসা বাতিল করেছে, আমার কাছে একটা স্ট্যাটিস্টিক্স আছে যেখানে বছরে প্রায় 11 লক্ষ আন্তর্জাতিক স্টুডেন্টদেরকে এখানে ভিসা দেওয়া হয়, স্টুডেন্ট ভিসা। সেখান থেকে 6000, এদের মধ্যে দেখা যাচ্ছে যারা আইন লঙ্ঘন করেছে। কি ধরনের আইন? যেটা আমেরিকার পররাষ্ট্র দপ্তর জানিয়েছে যে প্রায় 4000 স্টুডেন্টের ভিসা বাতিল করা হয়েছে আইন লঙ্ঘন। সে কি আইন? যে অ্যাসল্ট, যেটা হামলা যেটাকে করেছে, বা মেদ বা মাদক সেবনে গাড়ি চালিয়েছে, মদ বা মাদক সেবনে, তা বার্গলারি করেছে, চুরি করেছে, এই সমস্ত কারণে প্রায় 4000-এর মতো স্টুডেন্টের ভিসা বাতিল করেছে এবং 200 থেকে 300টি ভিসা বাতিল করা হয়েছে টেরোরিজম রিলেটেড অ্যাক্টিভিটির কারণে, সন্ত্রাসবাদের সাথে সহায়তা করেছে তাদের কারণে। এছাড়াও নিরাপত্তা বা নীতিভিত্তিক কিছু প্রভাব আছে, সামাজিক মাধ্যম বা অনলাইন, যেটা আপনি বললেন, আচরণের পরীক্ষার মাধ্যমে গেছে। এই সমস্ত বিভিন্ন কারণে দেখা যাচ্ছে যে এই 6000 স্টুডেন্ট বা আন্তর্জাতিক স্টুডেন্ট, ইন্টারন্যাশনাল স্টুডেন্টের ভিসা বাতিল হয়েছে। তো বিষয়টি আমরা আসলে পরিষ্কার করতে পেরেছি। আমরা একটু দর্শক অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। সাইফুল ইসলাম একটি প্রশ্ন রেখেছেন, তারপরেই আমরা টেলিফোনে যাব। তিনি বলছেন যারা F4 ইন্টারভিউয়ের জন্য অপেক্ষা করছে তারা কিভাবে সতর্কতা অবলম্বন করবে? অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ। মানে যে কোনো ভিসার ক্ষেত্রে এখন আপনি দেখবেন যে এই যে আমেরিকান ভ্যালুজ, কালচার, এগুলো কিন্তু বিভিন্নভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কাজেই সোশ্যাল মিডিয়া কিন্তু সবার সোশ্যাল মিডিয়ায় দেখতে চাওয়া হচ্ছে, বিশেষ করে পাবলিক সেটিং এ রাখতে বলা হচ্ছে। পাবলিক সেটিং মানেই হলো যে হোয়াট এভার ইউ সেড এনিওয়ান ক্যান সি, এটা আমরা সবাই জানি। তো তার মানে ট্রান্সপারেন্সি, যে আপনি হোয়াট ইজ ইউর অপিনিয়ন অ্যাবাউট দ্য আমেরিকান সিস্টেম। অবশ্যই আমরা এটা নিয়েও বিতর্ক থাকতেই পারে যে আমেরিকান সিস্টেমে যদি ডাইভার্সিটি বলেন, ভিন্ন মত বলেন, এগুলো তো এটাই আমেরিকান ভ্যালুস। আমরা যারা দেশের বাইরে যারা থাকে, দেশের বাইরে থেকে যারা আসতে চায়, তারাও এই যুক্তিটা দিতে পারেন। কিন্তু আমি বলি যে একটা জায়গায় মানে আমাদের এই যে ফাইট করার জায়গাটা কিন্তু আবার খুব সীমিত ফর নন সিটিজেনের ভিসা দেওয়ার ব্যাপারটা কিন্তু ডিসক্রিশনটা আপনার ব্যাখ্যা করা হলো এরকম যে আপনি লিগাল যত পয়েন্টগুলো আছে, আপনি যে কোনো একটা অ্যাপ্লিকেশন যখনই করি আমরা, তার অনেকগুলো লিগাল রিকোয়ারমেন্টস আছে, সেগুলো আপনি ফুলফিল না করলে অ্যাপ্লিকেশন আপনার অ্যাপ্রুভাল পর্যায়ে যাওয়ারই কথা নেই, সেগুলো লিগাল।
অর্থাৎ হলো আপনি যদি কারো বলেন যে আমি ভাই, তাহলে প্রমাণ করতে হবে যে আপনার বার্থ সার্টিফিকেটে যে আপনার বাবা মায়ের মধ্যে একজন অ্যাটলিস্ট আপনার কমন আপনাদের যে আপনার আপন, মানে যাকে বলে বায়োলজিক্যাল, অথবা আপনার মানে স্টেপ ব্রাদার হতে পারে। সো প্রমাণ করতে হবে, সেগুলো আপনি প্রমাণ করলেন, আপনি প্রমাণ করলেন যে আপনার অন্য রিলেশনশিপ প্রমাণ করলেন, সবগুলোই করা হলো। আপনি যাকে বলি আমরা এফিডেভিট অফ সাপোর্ট থেকে শুরু করে সব আপনি দিলেন। এইগুলো হলো লিগ্যাল রিকোয়ারমেন্টস, যেগুলো করা হয়ে গেল। দেন আপনার সামগ্রিকভাবে দেখা, টোটালিটি অফ দ্য সার্কামস্ট্যান্স, সামগ্রিকভাবে দেখা হবে যে আপনি এই দেশের জন্য কত কোনো দায় হিসেবে আসছেন কিনা, আপনি এই দেশের জন্য কোনো রকম ভাবে সমস্যা ক্রিয়েট করতে পারেন কিনা, কোনোভাবে আপনার দ্বারা আমরা সমাজ কোনোভাবেই কোনো যাকে বলা হয় ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা, আমেরিকান স্বার্থের কোনো ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে কিনা, এগুলো কিন্তু আপনার সরাসরি লিগাল রিকোয়ারমেন্ট সেভাবে না, সেটা ব্যাখ্যার জায়গা রয়ে গেছে। এবং সেটা কনসুলেটের যে অফিসার, ইমিগ্রেশন যে কনসুলেট অফিসার, যার কাছে আপনার ভিসার জন্য আপনি যাবেন, যিনি আপনি ইন্টারভিউ করবেন, তার কিন্তু ব্যাখ্যার উপর এবং আপনার ব্যাপারে যদি সমস্ত ঠিক থাকার পরেও যদি মনে করেন যে না, আপনাকে আমেরিকায় আসতে দিলে আমেরিকার ক্ষতি হতে পারে, তাকে কিন্তু তাকে আপনার ভিসা নাও দিতে পারে। এই যে ডিসক্রিপশন, এটা কিন্তু একটা সিটিজেন ব্যাপারে কিন্তু কার্যকরী হয়। না, এটা হচ্ছে উনি যেটা প্রশ্ন করেছিলেন যে স্টুডেন্ট ভিসা, ও F4, সরি, ভাই বোনের জন্য, রাইট। তো সেই কারণে বললাম যে আপনার যেগুলো স্টুডেন্টদের জন্য প্রযোজ্য, এটা আমার হলো যে এগুলো প্রায় সবই প্রযোজ্য আপনার অন্যান্য ক্ষেত্রে। একই ধরনের হবে আর কি। অনেক ধন্যবাদ সাইফুল ইসলাম আপনার প্রশ্নের জন্য। আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন। ফারুক আহমেদ, আপনি জানতে চেয়েছেন কতদিন সময় লাগবে। বিনয়ের সঙ্গে বলছি, কতদিন সময় লাগবে এই ধরনের বায়বীয় উত্তর দেওয়া সম্ভবপর নয়। আপনার ডকুমেন্টারি কোয়ালিফাইড হয়ে আছেন, যে কোনো মুহূর্তে হয়তো ডাক পাবেন। সেটা একদিন, 1 মাস, 2 মাস, 1 বছর সময় লাগতেই পারে। যখন স্লট খালি হবে তখনই আপনাকে ডাকবে। সুতরাং একেবারে বলা যাবে না যে আপনার এই কয়েকদিন সময় লাগতে পারবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ, বা কনসার্নের জন্য অসংখ্য ধন্যবাদ। আমরা একটু টেলিফোনে যাই। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম। আসসালাম। জি, আমি টেক্সাস থেকে ফাহমিদা শিউলি বলছি। জি। তো স্যারের কাছে আমার কোয়েশ্চেন হচ্ছে, আমি একজন গ্রিন কার্ড হোল্ডার। আমি 2023-এর জুনে আমার হাজবেন্ডের জন্য অ্যাপ্লাই করি। জি। তো উনি আবার এই বছর জানুয়ারিতে মাস্টার্স প্রোগ্রামের জন্য চলে আসেন ইউএসএ তে। জি। তো এখন আমি আমার অ্যাড্রেসটা, মানে আমি ওনার কাছে চলে যাব। উনি ডিফারেন্ট স্টেটে আসছেন, টেক্সাসের না। তো আমার কি এখন মানে এটা ইনফর্ম করতে হবে যে আমি অ্যাড্রেস চেঞ্জ করছি, অথবা ওইটা অ্যাপ্রুভ হওয়ার পরে আমি যে চেঞ্জ অফ অ্যাড্রেস যে ফর্মটা আছে ওইখানে আমি জানাবো, না এখনই আমার আপডেট দেওয়া উচিত? এটা আমার স্যারের কাছে একটা প্রশ্ন। আর আমি যেহেতু গ্রিন কার্ড হোল্ডার, তো সিটিজেন হওয়ার আগে কি আমি মানে উনি যে F1 ভিসা আসেন, এটাকে কি কনভার্ট করতে পারবো গ্রিন কার্ড পাওয়ার জন্য আমার পারপাসে? মানে অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবেন কি না, এটাই হলো প্রশ্ন। তাহমিনা, আপনার প্রথম প্রশ্ন হচ্ছে, আমি কি অ্যাড্রেস যে চেঞ্জ করব, এখন আমি যে টেক্সাস থেকে ওনার কাছে চলে যাব, আবার ফেরত আসবেন, আপনি আবার টেক্সাসে ফেরত আসবেন? মেইলিং, হ্যাঁ, অ্যাড্রেস টেক্সাস হচ্ছে আমার পার্মানেন্ট অ্যাড্রেস। আমি বুঝতে পেরেছি আপনি এই প্রশ্নটা এর আগেও একদিন করেছিলেন, তারপরে হয়তো ডাবল চেক করতে চাচ্ছেন। না ডাবল, ওই দিন ক্লিয়ার হয় নাই, যেহেতু ওনার এখনো অ্যাপ্রুভ হয় নাই। আচ্ছা, আমি কি এখনই মানে জানাবো তাদেরকে আমি অ্যাড্রেস চেঞ্জ করছি, বা যেহেতু এটা আমার মেইলিং অ্যাড্রেস পার্মানেন্ট? আপনি একটু লাইনে থাকবেন যদি কোনো প্রশ্ন থাকে। ধন্যবাদ। আমি আপনাকে আমি আমার ধারণা আমি বুঝতে পেরেছি। প্রথমত হলো পার্মানেন্ট এবং টেম্পোরারি কোনো অ্যাড্রেস নেই। আপনি যেখানে আছেন সেখান থেকে যেখানে যাবেন সেটাই আপনার। যদি আপনি 1 সপ্তাহ 2 সপ্তাহের জন্য যান, সেটা তো আর অ্যাড্রেস চেঞ্জ বলে না। বাট আপনি যদি ওখানে কনসিডারেবল টাইম যদি ওখানে থাকতে চান, তাহলে অবশ্যই আপনার অ্যাড্রেস চেঞ্জ হলো। কাজে পার্মানেন্ট অ্যাড্রেসের ধারণাটা খুব একটা মানে আমেরিকায় খুব একটা চালু নেই এভাবে। মানে অ্যাড্রেস মানে হলো অ্যাড্রেস। তো আপনি যদি যান ওখানে কনসিডারেবল টাইম, যদি আপনি মনে করেন এখন থেকে একসাথে থাকবেন, অবশ্যই আপনি পিটিশনার হিসেবে আপনি আপনার চেঞ্জ অফ অ্যাড্রেসটা দেওয়ার অর্থ হলো যাতে কিনা যে কোনো কমিউনিকেশন আপনি পেতে পারেন। আর যেটা বলছেন আপনি অ্যাডজাস্টমেন্ট অফ স্ট্যাটাস করতে পারবেন কিনা, আমার প্রথমত নির্ভর করে যদি আপনি এর আগে সিটিজেন হয়ে যান তাহলে তো সঙ্গে সঙ্গে পারবেন। আর যদি না হন
তাহলে আপনি অ্যাড্রেস অ্যাডজাস্ট করতে পারবেন। কারণ হলো উনি বৈধ ভিসাতে এখানে আমেরিকায় আছেন, সুতরাং he will be able to adjust his status at some point obviously। এত নির্ভর করে কবে আপনি অ্যাপ্লিকেশন করেছেন তার উপরে। ধন্যবাদ আপনাকে। অনেক ধন্যবাদ তামিনা, আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। আজকে নিশ্চয়ই পরিষ্কার হয়ে গেছে যে আপনি যেখানে যদি 15-20 দিন বা 1 মাসের জন্য গেলে হয়তো দরকার নেই, কিন্তু যদি স্থায়ীভাবে বলতে 1 বছর 2 বছরের জন্য যদি যান, যেহেতু আপনার হাজব্যান্ড ওখানে স্টুডেন্ট বিষয়ে পড়াশোনা করছে, সেখানে যদি 1-2 বছর থাকে তাহলে অবশ্যই অ্যাড্রেস চেঞ্জ করবেন। এবং আমার যতদূর মনে পড়ে এরপরে আপনি ওই তারিখে বলেছেন যে আবার টেক্সাসে ফেরত আসবেন। যখন ফেরত আসবেন তখন আবার এই ঠিকানা আবার ব্যাখ্যা করবেন। এবং আপনি যেটা বললেন আপনার হাজব্যান্ডকে, আপনি যদি সিটিজেন হলে তো তাড়াতাড়ি পারবেন এবং এখন গ্রিন কার্ড অবস্থাও করতে পারবেন। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম মোহাম্মদ ইউনুস। আমার একটা প্রশ্ন হলো, A4 ক্যাটাগরির ভিসা, ইমিগ্রেশন ভিসা যেটা, জি, ওইটার বাচ্চার বয়স যদি 21 হয়ে যায়, ওইটার কি আগে কোনো কিছু করতে হয় কিনা, এই ব্যাপারে আমি তো জানতে চাইছিলাম। অনেক ধন্যবাদ মিস্টার ইউনুস। আপনার প্রশ্নের জন্য অ্যাটর্নি অশোক কর্মকার। ধন্যবাদ। 21 বছর হলেই আপনি যে প্রশ্ন করেছেন সেই প্রশ্নটা আমার মনে হয় যে খুবই গুরুত্বপূর্ণ। মানে এটা অনেক বেশি পপুলার কোশ্চেন। কারণ হলো 21 বছরের প্রশ্নটা হলো যে আপনার বয়স যদি 21 বছরের বেশি হয়ে যায় তাহলে সাধারণত তারা বাদ পড়ে। কিন্তু সিএসপিএ একটা অ্যাক্ট আছে, আমরা ধারণা সবাই অলরেডি কম বেশি আমরা জানি, চাইল্ড প্রোটেকশন অ্যাক্ট, চাইল্ড স্ট্যাটাস প্রোটেকশন অ্যাক্ট যেটাকে বলি। সে অনুসারে কিন্তু সবসময় আপনি 21 বছর বায়োলজিক্যাল বয়স, মানে আসল বয়স যদি 21 বছর হয়েও যায়, সিএসপি বয়স প্রায় সময় তার থেকে কম থাকে। এখন ভিসা কখন আপনার অ্যাভেলেবল হবে, কারেন্ট হবে, ভিসা যখন কারেন্ট হবে সেই সময় আপনি দেখবেন তখন তার বয়স কত এবং তখন তার সিএসপিএ বয়স কত। সেটা দেখলে আপনি বুঝতে পারবেন যে সিএসপিএ বয়স তখন 21 বছর না হয়, যখন ভিসা অ্যাভেলেবল হবে, তাহলে হি উইল বি এলিজিবল। আদারওয়াইজ অন্য কিছু করার নেই, এই মুহূর্তে আপনাকে অপেক্ষা করতে হবে যে যখন ভিসা অ্যাভেলেবল হয় তখনই আপনি বলতে পারবেন এক্স্যাক্টলি কেউ এটাকে প্রোটেকশন সিএসপি এর আন্ডারে পড়বে কি পড়বে না। ধন্যবাদ। অনেক ধন্যবাদ ইউনুস আপনার প্রশ্নের জন্য। আশা করি প্রশ্নের উত্তর পেয়েছেন। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়াসলাম। আমার প্রশ্ন হচ্ছে, ভাওয়া কেস কতদিনের মধ্যে অ্যাপ্রুভ হয়? ভাওয়া কেস কতদিনের মধ্যে অ্যাপ্রুভ হয়, এটাই আপনার প্রশ্ন। অ্যাটর্নি অশোক কর্মকার। ভেরি ডিফিকাল্ট এই সময় কোনো প্রশ্ন করা যে কতদিনে এমনকি যেখানে আপনার, আমি বোধহয় আগে অনেকবারই বলেছি যে আপনার এমনকি যদি কোথাও দেওয়া থাকে যে 2 বছর টাইম ইউজুয়ালি লাগবে বা 24 মাস, তার মানে এই না যে কিন্তু আপনার ক্ষেত্রে 24 মাসই লাগবে। এটা 12 মাস হতে পারে, আবার 3 বছর হতে পারে। কারণ মিডিয়ান টাইম ডাজ নট রিপ্রেজেন্ট দ্য অ্যাকচুয়াল টাইম। মিডিয়ান টাইম আমরা সবসময় বলি যে গড় পড়তা, কারো 3 বছর লাগলো, কারো 1 বছর লাগলো। যদি আমরা করি তাহলে মিডিয়ান টাইম হবে কত? 2 বছর। ঠিক আছে, সুতরাং যার 1 বছর লাগলো আর যার 3 বছর লাগলো, কিন্তু এটাতে বোঝা গেল না কতদিন লাগবে, তবু একটা ধারণা পাওয়া যায়। সো ইউজুয়ালি আমার যতখানি টপ অফ মাই হেড আমি এক্স্যাক্টলি বলতে পারছি না, তবে বছর 2 আগে তো অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুবই কম। এক্স্যাক্ট টাইম আমি দেখতে পারবো। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক। আসলে ওই যে বিনয়ের সঙ্গে আগেই বলেছিলাম, ফারুক আহমেদ সাহেব এই ধরনের প্রশ্ন করেছিলেন যে আসলে কত দিন সময় লাগবে, এক্স্যাক্ট সময়টা বলা সম্ভবপর নয়। কারণ এখন ইমিগ্রেশনে নানান অস্থিরতা চলছে, ব্যাকলগ চলছে ইত্যাদি ইত্যাদি। তবে সাধারণভাবে যেটা উনি বললেন, দুটো উদাহরণ দিয়ে বললেন, সেই হিসাবে হয়তো 2 বছর 3 বছর লাগতেই পারে। কারো একটু আগে হয়, কারো একটু পরে হয়। এটাও আপনারও সেইভাবেই অপেক্ষা করতে হবে। আপনার প্রশ্নের জন্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি জি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম তুহিন। জি, আচ্ছা, আমি একটা জিনিস জানতে চাচ্ছি যে সেটা হচ্ছে যে আমি রিসেন্টলি গ্রিন কার্ড পেয়েছি। জি। তো এখন কি আমি যদি দেশে যাই এবং দেশে গিয়ে যদি আমি 2 মাস থাকি এবং 2 মাস 3 মাস পরে যদি আমি আবার ব্যাক করি, এটা থেকে কোনো সমস্যা আছে কিনা? অনেক ধন্যবাদ জনাব তুহিন আপনার প্রশ্নের জন্য। অ্যাটর্নি অশোক কর্মকার। প্রথমত হলো ব্লাঙ্কেট হয়তো বলা মুশকিল, ইয়েস এন্ড নো অ্যান্সার। কারণ হলো অনেকগুলো
ইফস অ্যান্ড বার্ডস আছে, এখানে অনেক প্রশ্ন থাকে যেগুলো আপনি হয়তো অ্যান্সার করা যাবে না, মানে আমাকে প্রশ্ন করা যাবে না, আপনি অ্যান্সার করবেন না। কিন্তু আমি বলি যে ইউজুয়ালি যদি কোনো রকম ক্রিমিনাল রেকর্ড না থেকে থাকে, খুব কম সময়ের জন্য যদি আপনি যান, 2-3 মাস। হ্যাঁ এটা খুব কম সময়, এটা মোটামুটি বেশি সময় না। যদি কেউ যায় এবং ঠিক ফিরে আসেন তাহলে সাধারণভাবে সমস্যা হওয়ার কথা না। আমরা অনেক কিছু আলোচনা করেছি এর আগে। আমার ধারণা সেরকম কোনো সমস্যা যদি আপনার ফিল হয় যে আপনার কোনোভাবে হতে পারে, দেন ইট কুড বি এ প্রবলেম। কাজে আপনি যখনই গ্রিন কার্ড পাওয়া সত্ত্বেও আপনি যখনই ফিরে আসবেন, যখনই আপনি আমেরিকায় আবার আসতে চাইবেন, তখন ধরে নেওয়া হবে যে আপনি ইউ আর অ্যাগেন নকিং অন দ্য ডোর, যে আপনি আসার জন্য আবার অ্যাপ্লাই করছেন। সুতরাং সিটিজেন না হলে প্রত্যেকের ক্ষেত্রেই এটাই হলো যে আপনি আসার জন্য যখন আপনাকে নক করছেন তখন আপনাকে এন্ট্রি দেবে কিনা সমস্ত কিছুর উপর নির্ভর করে। অবশ্যই সে কারণে ইউ নো বেটার, যদি কোনো রকম কোনো যেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো বিবেচনায় নিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন। আশা করি। ধন্যবাদ। অনেক ধন্যবাদ জনাব তুহিন। আসলে যেটুকু আমরা অভিজ্ঞতা বা এই আলোচনার ভিত্তিতে যেটুকু আমরা বলতে পারি যে আপনি রিসেন্টলি গ্রিন কার্ড পেয়েছেন, তার মানে হয়তো আপনি অ্যাসাইলাম বা অ্যাসাইলি হিসেবে বা অ্যাসাইলাম সিক করে আপনি মামলা জিতে গ্রিন কার্ড পেয়েছেন। সেক্ষেত্রে যেহেতু সময়টা খুবই খারাপ, সেহেতু আপনার মানে আমরা এভাবে পরামর্শ দিতে পারি, মানা না মানা বিষয়টি আপনার খুব জরুরি না হলে না যাওয়াটাই ভালো। কারণ হচ্ছে আইনগতভাবে যেটা উনি বললেন কোনো অসুবিধে নেই, যাওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু বলা যায় না যে হয়তো একটা বাংলায় প্রবাদ আছে না, পচা শামুকেও পা কাটে, তো অনেক সময় তো পচা শামুকেও পা কেটে যায়। তো সেহেতু কষ্ট যখন করেছেন আর একটু কষ্ট করে সিটিজেন হওয়ার পরে যদি যান তাহলে হয়তো ভালো হয়। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, কে আছেন টেলিফোনে? দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। জি, আসসালামু আলাইকুম। আসসালাম। আমি আমার ওয়াইফের জন্য অ্যাপ্লাই করছি। এখন আমার ওয়াইফের পাসপোর্টের মধ্যে স্বামীর নাম উল্লেখ নাই এবং স্বামীর অ্যাড্রেস উল্লেখ নাই। আপনার ওয়াইফের জন্য আবেদন করেছেন পাসপোর্টে, কিন্তু ওনার পাসপোর্টে ওনার হাজব্যান্ড হিসেবে ওনার নাম নেই। আচ্ছা, আমি যদি বুঝে থাকি, এবং এটা অসম্ভব না হতেই পারে যদি এমন হয়ে থাকে, যদি আপনার বিয়ের আগে ওনার পাসপোর্ট উনি করে থাকেন, তাহলে আপনার নাম নাও থাকতে পারে। আমার ধারণা, আমি জানি না কেন। আর যদি তাই হয়ে থাকে তাহলে আপনার নাম না থাকাটা কোনো অস্বাভাবিক ব্যাপার না, এটা স্বাভাবিক। কিন্তু এটা যদি পরে হয়ে থাকে তাহলে হয়তো ব্যাখ্যার প্রশ্ন আছে যে আপনি ওখানে কেন দিলেন না। আদারওয়াইজ ইট শুড বি ফাইন। অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শককে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি জি, আমি আলম বলছি। জি আলম বলছি বুরন থেকে। জি অ্যাটর্নি মহোদয়ের কাছে আমার একটা প্রশ্ন। জি সেটা হচ্ছে আমার ওই ইন্টারনেট বেস ছিল ফাইনাল হিয়ারিং এ, তো হঠাৎ করে 2 দিন আগে দেখলাম যে ওইটা ফেডারেল কোর্টে দিয়ে গেছে। তো আমাদের কি কোনো সমস্যা হবে? আমরা লিগ্যাল ভাবে আসছি। অনেক ধন্যবাদ জনাব আলম। আপনি একটু লাইনে থাকবেন। আপনার অ্যাসাইলাম কেস? অ্যাসাইলাম কেস? জি, আসসালাম কি। ওকে, আসলে ভয় পাওয়ার কিছু নেই। আমি যদি বলি আপনার হয়তো আপনার মনে খারাপ লাগবে, কিন্তু ঘটনাটা হলো ইউজুয়ালি অনেক জাজ, ইমিগ্রেশন জাজ বর্তমানে তাদের অবস্থান যে তারা ইন্ডিভিজুয়াল হিয়ারিং, যেটা ফাইনাল হিয়ারিংকে বলি আমরা ইন্ডিভিজুয়াল হিয়ারিং গুলো তারা চান তাদের ইন পার্সন হোক। এবং অনেক জাজ এখনো তাদের ইন্টারনেট বেসড হচ্ছে, ইন্টারনেট বেস করছেন, কিন্তু অনেক জাজ কিন্তু আবার চলে যাচ্ছেন তাদের ইন পার্সন হিয়ারিং এ। সুতরাং এটা শুধুমাত্র ইন পার্সন হিয়ারিং এ যাওয়াই মানে যে ভয়ের কারণ তা না। আমাদের প্রায় প্রত্যেক আজকেও আমাদের একটা ছিল ইন পার্সন হিয়ারিং ইন ফেডারেল কোর্ট, নাথিং হ্যাপেন, কোনো সমস্যা হয়নি। আমরা এখানে গিয়েছি, ওখানে যাচ্ছি। ইন পার্সন সোফার আমার অফিসে আমাদের এখন পর্যন্ত কোনো এরকম দুর্ঘটনা আমাদের কোনো ক্লায়েন্ট হয়নি, সেটা একটা ভালো জিনিস। বাট হোপফুলি আপনার শুধুমাত্র ইন পার্সন হিয়ারিং সেটা কোনো আপনার জন্যই শুধু করেছেন তাই না। আপনার জাজ যিনি উনি হয়তো সমস্ত কেসগুলো এখন ইন পার্সন শুনছেন, সেটা ইরেসপেক্টিভ অফ এনিওয়ান। তো আপনাকে শুধু টার্গেট করে করা হচ্ছে এরকম আমার মনে হয় না, কোনো কারণ নেই। ধন্যবাদ।
তবে এক্ষেত্রে বোধহয় আমরা একটা পরামর্শ দিতেই পারি যে যেহেতু একটু সময়টা এখন খারাপ যাচ্ছে, যদি ওনার বিষয়টা হয়তো আমরা সামগ্রিকভাবে বলছি, যে সেক্ষেত্রে হচ্ছে যে যেহেতু ইনপার্সন হিসেবে আপনাকে যেতে বলেছে বা ইন্টারভিউতে যেতে বলেছে, সেক্ষেত্রে যাওয়ার সময় যেহেতু আপনার অ্যাসাইলাম কেস, নিশ্চয়ই আপনার একজন ভালো অ্যাটর্নি আছেন, সম্ভব হলে অ্যাটর্নিকে সাথে নিয়ে যাবেন, তাহলে হয়তো আপনি যে ভয়টা পাচ্ছেন সেই ভয়টা হয়তো পাওয়ার কথা মানে কম হবে। এই বিষয়টি হয়তো আমরা পরামর্শ হিসেবে বলতে পারি। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ জনাব আলম। সুপ্রিয় দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, দর্শক কে আছেন টেলিফোনে, দয়া করে নাম পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, জি আমার লাইনটা কেটে গেছিল। জি বলেন তাহলে আবার। আমি 2014 সালে আমি ফ্যামিলি নিয়ে আমি পুলিশ বিষয়ে আসছি, B1 B2 বিষয়ে। জি এটা এসএলএম করছি, আমার 3 বার ডেট চেঞ্জ হয়েছে। জি ফাইনাল হেয়ারিং তো জি। 3বারই আমার অনলাইন বেসে ছিল। জি তো গত 2 দিন আগে দেখলাম যে আমার অনলাইন বেসটা উঠাই দিয়ে ডাইরেক্ট আপনার ফেডারেল কোর্টে দিতে। জি, এইটা তো বলাই, আপনার প্রশ্নের উত্তর তো কিন্তু আমরা দিয়েছি। তারপরেও না হয় অ্যাটর্নি অশোক কর্মকার আবার একটু ওনাকে বলুন, একটু ভয় পাচ্ছেন হয়তো। আমি যখন ছিলেন না তখন আমরা আলোচনা করেছি, তবু প্রথমত ভয় পাওয়ার কিছু নেই আপনার জন্য। কারণ হলো এই যে চেঞ্জ করা, যদি মানে ইন্টারনেট বেস থেকে ইন পার্সনে যদি চেঞ্জ হয়ে থাকে, এটা অস্বাভাবিক না। এরকম অনেক জাজ এখন করছেন, আর তার মধ্যে হয়তো আপনিও পড়েছেন, সেই জাজের সামগ্রিক যে আছে ডকেট আছে, সেই সব ডকেটই হয়তো তারা এখন ইন পার্সন করছেন। অনেক জাজ এখন নিউ ইয়র্কে তারা ইন পার্সন হিয়ারিং করছেন, তারা বলছেন যে ইন্ডিভিজুয়াল হিয়ারিং গুলো ইন পার্সন হতে হবে। সুতরাং সেদিক থেকে আপনার বিশেষভাবে ভয় পাওয়ার খুব কারণ আমি দেখি না। অনেক ধন্যবাদ জনাব আলম, আশা করি আপনার প্রশ্নের উত্তর পেয়েছেন এবং ভয় পাওয়ার তেমন কিছু নেই। অ্যাটর্নি সাহেব বলছেন সেভাবে আপনি এখন বিবেচনা করুন যে আপনার তবে আপনাকে যেহেতু ডেকেছে অবশ্যই যেতে হবে আপনাকে, তা না হলে সরাসরি আপনাকে কিন্তু ডিপোর্টেশনের মধ্যে ফেলে দিতে পারে। আপনার প্রশ্নের জন্য অনেক ধন্যবাদ। ফেসবুকে একটি প্রশ্ন এসেছেন ফারুক আহমেদ, তিনি বলছেন বাংলাদেশে বর্তমানে 2021 সালে জুন মাসে যাদের ফাইল কোয়ালিফাই হয়েছে এবং পিডি কারেন্ট, তাদের ফাইল ইন্টারভিউয়ের জন্যে কল পাচ্ছে। নাও আফটার কোয়ালিফাই, প্রশ্নটি চলে গেছে, দুঃখিত আমি আপনার প্রশ্নের উত্তরটি দিতে পারলাম না। এখন যদি আবার পাঠান প্রশ্নটি তাহলে দিতে পারি। ইমাম হোসেন, F4 ভিসার আবেদন 2018 জানুয়ারি 30 তারিখ, আবেদন রিসিভ করেছে 2018 ফেব্রুয়ারি 28 তারিখ। পরবর্তী পদক্ষেপটা কি সে বিষয়ে জানতে চাচ্ছেন। এটা হলো ব্ল্যাঙ্ক পোর্শন শুনি। হ্যাঁ, প্রথমত হলো যে অ্যাপ্লাই করার পরে এর পরের পরবর্তী ধাপ হবে এটাকে অ্যাপ্রুভাল, I-130 অ্যাপ্রুভাল হবে। I-130 অ্যাপ্রুভালের পরে এটা এনভিসি বা ন্যাশনাল ভিসা সেন্টারে যাবে। ভিসা সেন্টারে যখন যাবে তখন আপনি ভিসা সেন্টার আপনাকে কেস নাম্বার দিবেন এবং ইনভয়েস নাম্বার দিবেন, দেন ইউ উইল upload all the documents, pay the fees, and তখন ভিসা ইউএস যে এম্বাসি আছে ঢাকাতে অথবা আপনি যেখানে থাকেন সেখানে তখন আপনাকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। এটা হলো সামগ্রিক প্রসেস। আর 2018-তে আপনি করার কারণে আপনি অনেকটাই পিছনে আছেন, কারণ 2008 চলে এখন। 2008 চলে, সুতরাং another 10 years আপনি ধরতে পারেন। another 10 years আমি বলছি, এটা মানে এই না যে প্রতি বছর 1 বছর করে এগিয়ে যাবে, এটা একটা ধারণা করছি যে প্রতি 1 বছরে 1 বছর এগিয়ে যাবে। কিন্তু আমরা যারা খেয়াল রেখেছি, লক্ষ্য রেখেছি আপনার ভিসা বুলেটিনের উপরে, তারা দেখবেন যে মাঝখানে 2006 থেকে 2007 থেকে শুরু করে 2 বছরে আমার মনে হয় যে 1 বছরে আগায়নি। অনেক অনেক ধন্যবাদ ইমাম হোসেন আপনার প্রশ্ন। রাকিব হাওলাদার, আপনি বারবারই একই প্রশ্ন বারবারই করছেন এবং আপনাকে বিনয়ের সঙ্গে এর আগেও বলেছি যে কত মাস লাগবে, এই কত মাস লাগবে বায়বীয় উত্তর দেওয়া আমার পক্ষে সম্ভবপর হচ্ছে না। আপনি একই প্রশ্ন করায় এই ফারুক আহমেদের প্রশ্নটি আবারও চলে গেল। ফারুক আহমেদ, আপনার দুঃখিত যে সময়ের দড়িতে আমরা বাধা,
যে কারণে আমরা আর আপনার প্রশ্নের উত্তর দিতে পারছি না। তবে কালকেও এই অনুষ্ঠানে অ্যাটর্নি থাকবেন। আপনি যদি আগামীকাল প্রশ্নটি করেন, প্রথম দিকেই করবেন, তাহলে অবশ্যই আপনার প্রশ্নের উত্তর দেবো। এবং রাকিব হাওলাদার সাহেব, আপনার এই প্রশ্নের উত্তর আমরা কতদিন সময় লাগবে দিতে পারছি না বলে দুঃখিত। সুপ্রিয় দর্শক, আমাদের হাতে সময় নেই, সময়ের দড়িতে বাধা, সময়ের সীমানা টপকানো কঠিন, তাই অনুষ্ঠানটা শেষ করতে হচ্ছে। ফারুক আহমেদ একটু প্রশ্ন করেছেন, 1 মিনিটের মধ্যে যদি আমরা প্রশ্নটি উত্তর দিতে পারি। তিনি বলছেন, বাংলাদেশে বর্তমানে 2021-এর ক্যাটাগরি F2B সালে জুন মাসে যাদের ফাইল কোয়ালিফাই হয়েছে এবং পিডি কারেন্ট, তাদের ফাইল ইন্টারভিউয়ের জন্য কল পাচ্ছে। নাও আফটার কোয়ালিফাই 3 ইয়ার্স প্লাস ওয়েট করতে হচ্ছে ইন বাংলাদেশ। সো এই ব্যাকলগ কভার হবার সম্ভাবনা কেমন? এটা গেস ওয়ার্ক বলি, একই অবস্থা, গেস ওয়ার্ক। কাজে আমার মনে হয় না যে এটা অ্যান্সার করার কোনো স্কোপ আছে, যেটা আমি জানি না, আপনাকে বলার অর্থ নেই কিছু। ওয়েট করছেন আপনাদের যারা, সবাই আমরা ওয়েট করেছি, অনেকেই ওয়েট করছেন। ওয়েট করার কোনো বিকল্প নেই। আর যখন আপনি ভিসার ডাক পাবেন ঠিক তখনই। এর আগে এটাকে এক্সপিরিয়েট করার অনেকগুলো পদ্ধতি রয়ে গেছে, সেটা আমরা আগে বিভিন্ন সময় আলোচনা করেছি। যদি কোনো এমার্জেন্সি কোনো ঘটনা ঘটে, যেটা আমরা বলি মেডিকেল ইমার্জেন্সি, সেক্ষেত্রে পিটিশনার অথবা বেনিফিশিয়ারির ক্ষেত্রে অনেক সময় করা যেতে পারে, আমরা অনেক সময় করেছি, কিন্তু ইটস ভেরি রেয়ার অ্যান্ড হোপ ইট ডাজ নট হ্যাপেন ইন ইউর লাইফ। অনেক অনেক ধন্যবাদ প্রিয় দর্শক আপনার প্রশ্নের জন্য। সুপ্রিয় দর্শক, আগেও বলেছিলাম যে সময়ের দড়িতে বাধা, সময় সীমানো টপকানো কঠিনতে অনুষ্ঠান শেষ করতে হচ্ছে। অ্যাটর্নি অশোক কর্মকার, আপনিও অনেক ব্যস্ত মানুষ, সারাদিন কর্মক্লান্তি উপেক্ষা করে আমাদের সাথে সংযুক্ত হয়েছেন এবং খুব গুরুত্বপূর্ণ 3টা বিষয় নিয়ে আমরা মোটামুটিভাবে কথা বলেছি এবং দর্শকদের প্রচুর প্রশ্নের উত্তর দিয়েছেন। সত্যি আমরা ঋদ্ধ এবং প্রাণিত। থ্যাংক ইউ রানা ভাই, থ্যাংক ইউ দর্শক সবাইকে, এবং গুড নাইট। আপনাকেও অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা কারা আমেরিকার ভিসা পাবেন না, এত ভয় পাওয়ার কিছু নেই। যারা খুবই অর্থাৎ আমেরিকার স্বার্থের পরিপন্থী যদি কোনো কাজের সঙ্গে জড়িত থাকেন, এবং আমরা সেকশন 212 যে ABC 3-এর ABCর কথা বলেছি, এই ধরনের কর্মকাণ্ডের সঙ্গে যারা জড়িত আছে তাদের জন্য এই বিষয়গুলো, এবং স্টুডেন্ট ভিসা কাদের বাতিল হয়েছে সেটাও আমরা একেবারে স্পেসিফিকলি উল্লেখ করে দিয়েছি যে 400 জন, 200-300 জনের কি 4000 জন এবং 200-300 জনের কোন কোন গ্রাউন্ডে বাতিল হয়েছে সে বিষয়গুলো আমরা ব্যাখ্যা করেছি। আশা করি এর ভিত্তিতে ভয় পাওয়ার কোনো কিছু নেই, কারণ লক্ষ লক্ষ মানুষ ভিসা নিয়ে দেশে আছে, সবার ক্ষেত্রে এটি ঘটছে না, 2-1 ক্ষেত্রে ঘটে থাকে। সুতরাং এটি নিয়ে ভয় পাওয়ার কিছু নেই। আশা করি আজকের অনুষ্ঠান আপনাদের যথেষ্ট ভালো লেগেছে। সুপ্রিয় দর্শক, যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। TVN 24 নিউজ নেটওয়ার্কের সাথেই শুভরাত্রি। TVN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।